আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাত মানেই আতঙ্ক বাড়ে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বের আরও একটা জমজমাট ভয়ঙ্কর গল্পে। আজকের গল্পের লেখক দেবাশিস মজুমদার। গল্পের নাম কেউ কি তাহলে সত্যিই এসেছিল। আর গল্পটি শুনছেন আমার ভয়েসে, আমি রয়েছি অয়ন। শুরু করছি আজকে রেলে কাটা পড়া এই গলা কাটা ভূতের গল্প। বৃষ্টিটা বেশ কিছুক্ষণ ধরেই চলছে। রাতে স্টেশনে আর কোনো কাজ নেই, তাও নাইট ডিউটি তো করতেই হবে শ্যামলকে। জিশনগঞ্জ এমনিতে ছোট স্টেশন। রাতের দিকে কয়েকটা মালগাড়ি পাস করে। সিগন্যালম্যান কেশব সেসব সামলে নেয়। স্টেশন মাস্টার বঙ্কিমবাবুকে চলে যেতে হয়েছে। যা ঘটনা ঘটেছে তাতে আজ রাতে আর হয়তো উনি কোয়ার্টারে ফিরতে পারবেন না। তাই সকালের দিকেও হয়তো শ্যামলকেই কিছুটা সময় ডিউটি করে দিতে হবে। তবে এখন তার কোনো কাজ নেই। ভোরের দিকে ট্রেন চলাচল শুরু হবে বলে মনে হয় না। এতক্ষণে খবর নিশ্চয়ই আশেপাশে ছড়িয়ে পড়েছে। রাত হলেও এসব খবর চাপা থাকে নাকি? রেল লাইনে মানুষ কাটা পড়েছে। এই ঘটনার কথা দ্রুত ছড়িয়ে পড়বে। বঙ্কিমবাবু খবর পেয়ে অকুস্থলে গেছে। জিশানগঞ্জের কিছুটা আগেই রাতের শেষ ডাউন লোকালের তলায় চাপা পড়েছে কেউ। এদিকে জিশানগঞ্জ, ওদিকে জগৎপুর, দুই স্টেশনের স্টেশন মাস্টারকেই তলব করা হয়েছে। তবে ঘটনাটা জিশানগঞ্জের একদম কাছেই ঘটেছে। ড্রাইভার নাকি শেষ মুহূর্তে লোকটাকে দেখতে পেয়েছিল, কিন্তু তখন তার আর কিছু করার ছিল না। ট্রেনটাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এরপর ট্রেন চলাচল স্থগিত করে দেওয়া হয়েছে। বডির কিছুটা নাকি রেল লাইনের খাঁজে ঢুকে গেছে, তাই সেটাকে ক্লিয়ার না করে ট্রেন চলাচল স্বাভাবিক হবে না, কারণ তাতে বিপত্তি হতে পারে। চলমান ট্রেন লাইনচ্যুত হতে পারে। আর এদিকে বৃষ্টি শুরু হওয়াতে সেই কাজ করতেও যথেষ্ট সময় লাগবে। তাই ভোরের দিকে ট্রেন চলাচল হয়তো স্বাভাবিক হবে না। ভোরের দিকে দু একটা ট্রেন ক্যান্সেলও হবে। তারপর বেলা বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। অনেক সময় সদর স্টেশনের দিকে সকালের হাটে জিশানগঞ্জ থেকে অনেকেই যায়। সদর এখান থেকে বেশ দূরে। সকালের হাটে ভোরের দিকে পৌঁছাতে না পারলে চাষিদের কোনো লাভ নেই। তাই শেষ রাতেই হাটবারের আগের রাতে বেশ কিছু চাষিরা এসে জড়ো হন। তারা টিকিট কেটে ভোর হবার অপেক্ষায় স্টেশনে থেকে যান। আগামীকাল সদরের হাটবার আছে, কিন্তু আজ কেউ এলেও লাভ নেই, কারণ ভোরের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ার সম্ভাবনাই বেশি। তার উপর বৃষ্টি ক্রমাগত বাড়ছে। কেউ হয়তো আর আসবেও না। আসলেও তাকে খবরটা দিয়ে দিতে হবে। মালগাড়িগুলো স্থগিত আছে। দু একটা দূরপাল্লার ট্রেন যা এই স্টেশনের ওপর দিয়ে যায়, সেগুলো দুই দিকে স্থগিত করা আছে। তাই রাতে আর বড় কোনো কাজ নেই। কেশবও নিশ্চয়ই আশেপাশে কোথাও বিশ্রাম নিচ্ছে। আজ রাতে তারও একটু রেহাই। বড় বড় হাই উঠেছে শ্যামলের। অন্য সময় রাতে ডিউটিতে সে ভালোই সজাগ থাকে, কিন্তু আজ এই বৃষ্টির আবহাওয়ায় এবং এই দুর্ঘটনার কারণে শ্যামলের কেমন যেন একটা আলস্য আমেজ আসছে। সে ঢুলু ঢুলু চোখে টিকিট কাউন্টারে বসে আছে বটে, কিন্তু মাঝে মধ্যেই তন্দ্রা এসে ঢুলুনিতে পরিণত হচ্ছে। মাঝে মধ্যে বৃষ্টির তেজ বাড়লে শব্দের জন্য ঝটকা মেরে উঠছে শ্যামল, তাও একেবারে শেষ রাতে। তার একটা বেশ তন্দ্রা মতো এসে গেল। হঠাৎই একটা শব্দে নিদ্রার ভাবটা কেটে গেল শ্যামলের। কাউন্টারের পাশের জানালায় কেউ টোকা দিচ্ছে। শ্যামল চোখ খুলতেই দেখতে পেল একটা হাতের কয়েকটা আঙুল একটা 10 টাকার নোট এগিয়ে দিয়েছে কাউন্টারের দিকে। তারপর একটা কণ্ঠস্বর শোনা গেল, ভোরের প্রথম ডাউন ট্রেনের কটা সদর স্টেশনের টিকিট দিন। শ্যামল ঢুলুনিতে চোখেই বলল, আরে ভোরে হয়তো ট্রেন আসবে না। কিছু আগে একটা দুর্ঘটনা ঘটেছে। কেউ রাতের লাস্ট ডাউন লোকালে তলে কাটা পড়েছে। এখন ট্রেন চলাচল বন্ধ আছে। স্টেশন মাস্টার বলে গেছেন উনি খবর দিলে তারপর টিকিট ইস্যু করতে। ভোরের দিকে ট্রেন বাতিল হতে পারে। আবার আওয়াজ এলো, আমি জানি, কিন্তু আমাকে যে যেতেই হবে, খুব দরকার। যা পরিস্থিতি দেখে এলাম, ট্রেন মনে হয় ভোরে চলা শুরু করবে। শ্যামল মাথা নিচু করেই বিরক্তি প্রকাশ করে বলল, আর দেখুন মশাই, যতক্ষণ না স্টেশন মাস্টার স্যার আমাকে অকুস্থল থেকে কল করে ট্রেন চলাচল বিষয়ে সংবাদ দিচ্ছেন, ততক্ষণ আমি টিকিট ইস্যু করতে পারবো না। আপনি ইচ্ছে হলে ওদিকের বেঞ্চে গিয়ে বসতে পারেন,
খবর এলে আপনাকে ডেকে নেব। লোকটা কাউন্টারের ওপাশ থেকে আবার বলল, ট্রেন চলবে, আমার খুব তাড়া আছে দাদা, আমি টিকিট ছাড়া কোনো দিন ট্রেনে চড়িনি, আমাকে একটা টিকিট কেটে দিন না। শ্যামল কিছুটা রেগে বলল, অতই যদি তারা তাহলে আগে আসতেই তো হতো। লোকজন ট্রেনের তলায় এসে সুইসাইড করে আর আপনারা তারপরে এসে আমাদের মাথা খারাপ করেন। আমি টিকিট ইস্যু করতে পারবো না। কাউন্টারের ওপাশ থেকে আওয়াজ এলো, আপনাকে কে বলল যে যে লোক ট্রেনে কাটা পড়েছে সে আত্মহত্যা করেছে? শ্যামল বলল, তাছাড়া আবার কি, এই তো হয় আকছার, আর নইলে বেশি কেরদানি দেখিয়ে লাইন ক্রস করতে গিয়ে কাটা পড়েছে, এদের তো কোনো জ্ঞানগম্যি নেই। আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো, না দাদা তা নয়, ও লোক তাড়াহুড়ো করে ট্রেনে কাটা পড়েছে এ কথা সত্যি, কিন্তু কেরদানি দেখাতে গিয়ে নয়, বাড়ি থেকে খারাপ খবর এসেছিল। একমাত্র ছোট বোন, বছর 15 বয়স, সে হঠাৎ করেই দুদিনের জ্বরে মারা গেছে, চিকিৎসার সময়ও দেয়নি। নিজের আদরের বোনের মৃত্যুর শোক আর তাকে শেষবারের মতো দেখার বাসনায় লাস্ট ট্রেনটা ধরার জন্য ঊর্ধ্বশ্বাসে আসছিল। রেল লাইন পার হতে গিয়ে ওই ট্রেনের তলায় কাটা পড়েছে। আসলে মাথার ঠিক ছিল না, ওই ট্রেনটা যে আর ধরা সম্ভব না সেটা আর মাথায় আসেনি, তাই এই পরিণতি। লোকটার কথা শুনে শ্যামলের মনে হলো, হয় সে কাটা পড়া লোকটাকে চেনে আর নইলে বেকার ঢপ দিয়ে টিকিট আদায়ের চেষ্টা করছে। সে বলল, আপনি এত কথা জানলেন কি করে? সেই লোক মরার আগে আপনাকে সব বলে গিয়েছিল নাকি? কাউন্টারের বাইরে থেকে আওয়াজ এলো, আমি সে লোক দাদা, বোনকে একবার শেষ দেখার জন্য এই দশাতেও এখানে হাজির হয়েছি। শ্যামল রেগে বলতে যাচ্ছিল, বাজে বকরার জায়গা পাও না, বলেই কাউন্টারের সামনের দিকে মুখ নিয়ে এসে ফাজিল লোকটাকে দেখার জন্য বাইরের দিকে তাকালো শ্যামল। কিন্তু কাউন্টারের জালি ভেদ করে সামনে যে দৃশ্য সে দেখল তাতে তার গায়ের লোম সব খাড়া হয়ে উঠল। সে দরদর করে ঘামতে শুরু করলো, চোখ কপালে উঠে চেয়ার শুদ্ধ উল্টে পড়ে অজ্ঞান হয়ে যাবে মনে হলো তার। বাইরে একটা লোক দাঁড়িয়ে বটে, কিন্তু গোটা নয়, ডান হাত সহ শরীরের ডান দিকের অনেকটা অংশই নেই, সেদিকটা পিণ্ডর মতো দলা পাকানো, সারা শরীর দিয়ে অঝোর রক্তস্রোত বইছে, আর মুন্ডুটা ধর থেকে বেশ কিছুটা আলাদা হয়ে বিচ্ছিরিভাবে ঝুলছে। সেই অবস্থাতেই মুন্ডুটা কথা বলে চলেছে, আর তার বাঁ হাতে ধরা 10 টাকার একটা নোট। ডান পায়ের গোড়ালির পরে পায়ের পাতা আর নেই। অস্ফুটে একটা আর্তনাদ বেরিয়ে এলো শ্যামলের মুখ দিয়ে। ঝনঝন রিংটোনের শব্দে ধড়ফড় করে চেয়ারে উঠে বসলো শ্যামল। প্রথমটা ভয়ে তার বুক ধরাস ধরাস করতে লাগলো, একটু পরে কোনো মতে একটু ধাতস্থ হলো সে। কাউন্টারে জালি দিয়ে বাইরে তাকিয়ে দেখলো কেউ নেই। তার সামনে রাখা মোবাইলটা বাজছে। স্বপ্ন দেখছিল সে ঘুমের ঘোরে। মোবাইলের স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখল সে, স্টেশন মাস্টার বঙ্কিমবাবু। সে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বঙ্কিমবাবু বললেন, সাইট ক্লিয়ার হয়ে গেছে, রেস্কিউ দলের লোক বৃষ্টির মধ্যে এসেই প্রবল তৎপরতায় কাজ করে দিয়েছে, ভোরের কোনো ট্রেন বাতিল হচ্ছে না, তুমি সজাগ থেকো, আমি এখন কোয়ার্টারে ফিরছি, সকালের দিকে একটু সময় থেকো, আমি সকাল 8টার মধ্যেই চলে এসে তোমাকে রিলিজ করে দেব। বঙ্কিমবাবু কলটা কেটে দিলেন। একটু ওঠা দরকার, কেশবকে খবরটা জানানো দরকার, যাতে সিগন্যালে কোনো সমস্যা না হয়। কেশব আবার তার ছোট মোবাইলটা এই কাউন্টারের গুমটিতে তার ব্যাগের মধ্যে রেখে গেছে। প্ল্যাটফর্মের শেডের দিকেই নিশ্চয়ই আছে, এই বৃষ্টিতে আর যাবে কোথায়। একটু সময়ের জন্য কেশবকে ডাকতে কাউন্টার ছেড়ে উঠল শ্যামল। কেউ এলে একটু অপেক্ষা করবে, কিন্তু উঠে দাঁড়াতে যেতেই একটা জিনিস তার নজরে এলো। কাউন্টারের এপাশে তার পায়ের কাছে কিছু একটা পড়ে আছে। শ্যামল নিচু হয়ে সেটা তুলে নিল। সেটা একটা 10 টাকার নোট, আর তার দুই দিকেই ভিজে ভিজে লাল ছোপ, যেন রক্তের দাগ। শ্যামলের হাতটা কেমন কেঁপে উঠল, সে উঠতে গিয়েও উঠতে পারল না, ধপ করে চেয়ারে বসে পড়ল। তার শরীর খারাপ লাগছে। স্বপ্নে দেখা দৃশ্যটা যেন স্পষ্ট হয়ে চোখের সামনে ভেসে উঠল। ঠিক তখনই কাউন্টারের ওপাশের দরজায় টোকা পড়ল। শ্যামল ঘামতে শুরু করেছে, কিন্তু বাইরে থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, শ্যামলদা, আমি কেশব, দরজা খোলেন, ভোরের দিকে কি হচ্ছে সেটা জানতে হবে তো। মাস্টারমশাই কোনো খবর পাঠিয়েছেন?
শ্যামল গলাটা শুনে একটু আশ্বস্ত হলো। সে কোনো মতে চেয়ার ছেড়ে উঠে কাঁপতে কাঁপতে গিয়ে দরজার ছিটকিনিটা খুলে দিল, কিন্তু দরজা খুলেই সে প্রায় পড়ে যাচ্ছিল। কেশব দ্রুত তাকে ধরে ফেলল। দ্রুত তাকে ধরে কেশব চেয়ারে বসিয়ে দিয়ে একটা জলের বোতল এগিয়ে দিয়ে বলল, কি হলো শ্যামলদা, শরীর খারাপ লাগছে? শ্যামল কোনো মতে বোতল থেকে কিছুটা জল খেলো, একটু ধাতস্থ হয়ে বলল, আমি ঠিক আছি, লাইন ক্লিয়ার হয়ে গেছে। ভোর থেকেই মালগাড়িগুলো আসবে, দূরপাল্লার ট্রেনও চলে আসবে, আর ভোরের কোনো ট্রেন বাতিল হচ্ছে না। তুমি সিগন্যালের দিকটা দেখো। আমি ঠিক আছি। কেশব নিজের কাজে লেগে পড়ল। কেশবকে ঠিক আছি বলেও শ্যামল বুঝতে পারল তার বুকের মধ্যে যেন সাইক্লোন বয়ে চলেছে। সে আবারও ভয়ের তো দৃষ্টি নিয়ে তার সামনে পড়ে থাকা রক্তমাখা 10 টাকার নোটটা দেখল। শ্যামলের মন উত্থাল পাত্থাল করে একটাই প্রশ্ন, কেউ কি তাহলে সত্যি এসেছিল? গল্প পাঠে আমি অয়ন। আপনারা শুনছিলেন দেবাশিস মজুমদারের লেখায় কেউ কি তাহলে সত্যি এসেছিল।